হ্যালো, আমি মূলত আজকে কোঅর্ডিনেশন কম্পাউন্ড ক্লাস 12 এর সেমিস্টার 4 সিলেবাসের আন্ডারে এবং হচ্ছে কম্পিটিটিভ সিলেবাসে আছে। তো এই কোঅর্ডিনেশন কম্পাউন্ড চ্যাপ্টারটার মধ্যে আমি 6টা ভিডিও দেবো। তো এই 6টা ভিডিওর মধ্যে আজকের হচ্ছে প্রাথমিক পর্ব, মানে কোঅর্ডিনেশন কম্পাউন্ড জিনিসটা কি সেই বিষয়টা আজকে আলোচনা করবো একদম প্রাথমিকভাবে। তো ক্লাসটা স্টার্ট করা যাক। তো প্রথমে আমরা আসছি কোঅর্ডিনেশন প্রথমে আমাদের জানতে হবে মূলত কোঅর্ডিনেশন কম্পাউন্ড বোঝার আগে কম্পাউন্ড জিনিসটা কি। কম্পাউন্ডকে মূলত আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সিম্পল কম্পাউন্ড আর হচ্ছে মলিকুলার কম্পাউন্ড। সিম্পল কম্পাউন্ড বা সরল যৌগ, এই সিম্পল কম্পাউন্ডের মধ্যে কি কি আছে? সিম্পল কম্পাউন্ড এর মধ্যে মূলত আছে আয়নিক কম্পাউন্ড আর হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ড। আচ্ছা, আয়নিক কম্পাউন্ড আর কোভ্যালেন্ট কম্পাউন্ড কি? আয়নিক কম্পাউন্ড মূলত আয়নিক বন্ড অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরির গঠন মানে তৈরি হওয়ার মাধ্যমে যে বন্ধনটা তৈরি হয় তাকে মূলত আমরা বলে থাকি আয়নিক কম্পাউন্ড, যে কম্পাউন্ডটা তৈরি হয়। যেমন তার মধ্যে আছে NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড, KCl পটাশিয়াম ক্লোরাইড, K2SO4 পটাশিয়াম সালফেট, MgO। এই কম্পাউন্ডগুলো কি আয়নিক কম্পাউন্ড অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরির মাধ্যমে এই কম্পাউন্ডগুলো কিন্তু তৈরি হচ্ছে। তো এর পরে আসছি কোভ্যালেন্ট কম্পাউন্ড। কোভ্যালেন্ট কম্পাউন্ড কোনগুলো? CO2 কার্বন ডাই অক্সাইড, H2O জল, CH4 মিথেন, NH3 অ্যামোনিয়া, এগুলো সমস্ত কিন্তু কোভ্যালেন্ট কম্পাউন্ড। তো এই কোভ্যালেন্ট কম্পাউন্ডগুলো মূলত এদের মধ্যে সমযোজী বন্ধন মানে কোভ্যালেন্স বন্ড তৈরির মাধ্যমে এই কম্পাউন্ডগুলো কিন্তু তৈরি হচ্ছে, কোভ্যালেন্ট বন্ড তৈরির মাধ্যমে। তো এইগুলো হচ্ছে কি কোভ্যালেন্ট কম্পাউন্ড। সিম্পল কম্পাউন্ডসগুলোর মধ্যে আমরা যেটা পাচ্ছি একটা হচ্ছে আয়নিক কম্পাউন্ড আর হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ড। মানে এই কোভ্যালেন্ট কম্পাউন্ডগুলো কি করে তৈরি হচ্ছে? এগুলো অষ্টপূর্তি বা দ্বৈত পূর্তির মাধ্যমে তৈরি হচ্ছে, আমরা জানি সেটা। আচ্ছা, মানে অক্টেট অথবা ডুপ্লেক্স যে রুলটা আছে সেই রুলসের মাধ্যমে এই কোভ্যালেন্ট কম্পাউন্ডটা তৈরি হয়। এরপরে আমরা আসছি যেটা আমাদের মূল বিষয়, সেটা হচ্ছে মলিকুলার কম্পাউন্ড বা আণবিক যৌগ। আচ্ছা, এই আণবিক যৌগ জিনিসটা কি একটু আসি। আণবিক যৌগের মধ্যে যেটা প্রথমে পড়ছে হচ্ছে ডাবল সল্ট আর হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড অর কমপ্লেক্স কম্পাউন্ড, যেটা আমাদের আলোচ্য বিষয়। ডাবল সল্ট বা দ্বিলবণ, মানে ডাবল সল্ট আপনার কাকে বলছি? মানে কিছু কিছু কম্পাউন্ড আছে যারা মূলত কঠিন অবস্থাতে তাদের অস্তিত্ব থাকে, কিন্তু যখন আমরা এটাকে ডিসলভ করব কোনো ওয়াটার বা অ্যাকুয়াস সলিউশনে সেটা কিন্তু আয়োনাইজড হয়ে যাবে সম্পূর্ণরূপে। আমরা কি সেটা আসছি। আর এই যারা আয়োনাইজড হয়ে যাবে, সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যাবে জলীয় মাধ্যমে, তারা হচ্ছে ডাবল সল্টের মধ্যে পড়ছে, যেটা মলিকুলার কম্পাউন্ডের একটা পার্ট। আর যারা আয়োনাইজড একদম সম্পূর্ণরূপে হবে না বা কঠিন অবস্থাতেও যাদের অস্তিত্ব আছে, প্লাস অ্যাকুয়াস জলীয় মাধ্যমেও যারা বিয়োজিত হয় না, সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না বললেই চলে, তাদেরকে আমরা বলছি কোঅর্ডিনেশন কম্পাউন্ড বা জটিল যৌগ বা কমপ্লেক্স কম্পাউন্ড। মানে এরা সম্পূর্ণ মানে এদের মানে যে গঠনটা, সেই গঠনটা খুব একটা পরিবর্তন দেখা যায় না, এরা হচ্ছে জটিল যৌগ বা কমপ্লেক্স কম্পাউন্ড। তো প্রথমে যেটা আসছি সেটা হচ্ছে ডাবল সল্ট। ডাবল সল্ট জিনিসটা কি? ডাবল সল্ট আমরা বললাম যে কঠিন অবস্থাতে মানে সলিড স্টেট, কঠিন অবস্থা, এই সলিড স্টেটে কিন্তু এরা এক্সিস্ট করে, মানে এদের অস্তিত্ব আছে সলিড অবস্থায়। কিন্তু যদি আমরা অ্যাকুয়াস মিডিয়ামে দেখি, সেই অ্যাকুয়াস মিডিয়ামে কিন্তু এরা এক্সিস্ট করে না। মানে সলিড স্টেটে এরা আছে কিন্তু অ্যাকুয়াসে এক্সিস্ট করে না, উপরন্তু এরা কি হয়ে যাচ্ছে? আয়োনাইজড, মানে বিভিন্ন আয়নে ভেঙে যাচ্ছে, আয়োনাইজড হয়ে যাচ্ছে। যেমন যদি আমরা একটা এক্সাম্পল দিই, K2SO4 Al2SO4 তার হোল থ্রাইস .24
H2। এটাকে আমরা বলে থাকি আমাদের সুপরিচিত অ্যালাম বা যেটাকে বাংলায় ফোর্টকিরি বলে, অ্যালাম বা ফোর্টকিরি। তো এটার দেখা যায় যে এটার কিন্তু জলীয় কঠিন কঠিন অবস্থাতে এর কিন্তু এটা কিন্তু এক্সিস্ট করে। কিন্তু যদি ফোর্টকিরি বা অ্যালামটাকে আমরা জলে ডিসলভ করানোর চেষ্টা করি, কিন্তু এটা কিন্তু জলে ডিসলভ হয়ে যাবে, অর্থাৎ পুরোপুরি আয়োনাইজড হয়ে যাবে এবং লুকটা চেঞ্জ হয়ে যাবে। যে অবস্থাটা ছিল কঠিন অবস্থা সেটা কিন্তু থাকবে না, সম্পূর্ণরূপে ভ্যানিশ হয়ে যাবে। তো এটাই হচ্ছে কি ডাবল সল্ট। মানে যদি এটাকে জলীয় মাধ্যমে দিই তাহলে কি তৈরি হবে, জলীয় মাধ্যমে দিলে কি তৈরি হবে, জলীয় মাধ্যমে দিলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে K+, আমরা দেখতেই পাচ্ছি যে পটাশিয়াম আছে K+, অ্যালুমিনিয়ামের আয়ন তৈরি হবে Al3+, আনব্যালেন্সড কন্ডিশনে যদি দেখি, আর 2SO4 2-। আনব্যালেন্সড কন্ডিশনে পটাশিয়াম আয়ন তৈরি হচ্ছে, অ্যালুমিনিয়াম আয়ন তৈরি হচ্ছে, আর কি সালফেট আয়ন তৈরি হচ্ছে। অর্থাৎ এটা কিন্তু জলীয় মাধ্যমে আলাদা আলাদা আয়ন তৈরি করে। এটা হচ্ছে ডাবল সল্ট। এবারে আমরা আসছি কোঅর্ডিনেশন কম্পাউন্ড। কোঅর্ডিনেশন কম্পাউন্ড और যেটাকে আমরা বলছি কমপ্লেক্স কম্পাউন্ড। প্রথমে বলি এই কোঅর্ডিনেশন কম্পাউন্ড বা কমপ্লেক্স কম্পাউন্ড আমরা কোথায় কোথায় পাবো, মানে এটা আমরা কোন কোন ক্ষেত্রে দেখতে পাবো। মূলত এটা যে ফিল্ডে মানে এর অ্যাপ্লিকেশনটা যদি বলি, মানে অ্যাপ্লিকেশন মানে যে ফিল্ডে এটা কার্যকর হয়, মানে যে ফিল্ডে এই কোঅর্ডিনেশন কম্পাউন্ড বিষয়টাকে বিস্তারিতভাবে জ্ঞান আরোপ করা যায়, সেটা হচ্ছে অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি। এই অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি কি, মূলত এখানে বিভিন্ন ধরনের যে আয়নস গুলো থাকে Fe2+, Cu2+, এইগুলোর ডিটারমিনেশন টেস্ট করা হয়, শনাক্তকরণ পরীক্ষা। সেখানেও আমরা এই কমপ্লেক্স কম্পাউন্ডের ধারণা পাচ্ছি, জটিল যৌগের ধারণা পাচ্ছি। মূলত এটা তো গেল, এটা এক নাম্বার হচ্ছে অ্যাপ্লিকেশন, এটা এক নাম্বার অ্যাপ্লিকেশন। 2 নাম্বার অ্যাপ্লিকেশন যদি আমরা বলি মেডিকেল ফিল্ড। মেডিকেল ফিল্ডে কি কি কাজে ব্যবহার করা হয়ে থাকে, মেডিকেল ফিল্ডে এটা মূলত যেটা আমরা বলে থাকি যে Fe, যে ব্লাডে আমাদের যে ব্লাড, সেই ব্লাডে Fe2+ কি করে, আয়ন অক্সিজেন ট্রান্সপোর্ট করে, মানে পরিবহন করে। সেক্ষেত্রে আমরা এটা দেখতে পাবো বিভিন্ন ধরনের ড্রাগ, অ্যান্টি ড্রাগ, বিভিন্ন ধরনের ড্রাগ অ্যান্টি ড্রাগ তৈরির ক্ষেত্রে মেকিং পার্সপেক্টিভ কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ধারণা আসবে। বিভিন্ন ধরনের অ্যান্টি ড্রাগ এগুলো তৈরি করতে, মেডিসিন তৈরির ক্ষেত্রে, যেহেতু ক্যান্সার মেডিসিন যেগুলো আছে মূলত সেগুলো তৈরির ক্ষেত্রে কিন্তু এই কোঅর্ডিনেশন কম্পাউন্ডের যথেষ্ট ধারণা লাগে। আচ্ছা, এটা গেল মেডিকেল ফিল্ড। এরপরে আরো অন্যান্য ফিল্ডে দেখা যায় ড্রাগ অ্যান্টি ড্রাগ, সেখানে জটিল যৌগের কনসেপ্ট চলে আসে। আচ্ছা, এরপরে আমরা আসছি যে জটিল যৌগ কি। আমরা আগেবার বলেছি জটিল যৌগ কি। জটিল যৌগ হলো মূলত যে সমস্ত যৌগগুলি সাধারণত কঠিন অবস্থাতে নিজস্ব সত্তা যেমন প্রদর্শিত করে, ঠিক তেমন ভাবে জলীয় দ্রবণে অ্যাকোয়াস মিডিয়ামে তারা কিন্তু সেই নিজ সত্তা কিন্তু প্রকাশ করে, অর্থাৎ ডিসলভ হয় না পুরোপুরি। কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো যৌগ হতে পারে কিন্তু ফুললি ডিসলভ কিন্তু হয় না। কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে সম্পূর্ণরূপে কিন্তু এটা কিন্তু আয়োনাইজড হলো বা ডিসলভ হলো হয় না। এরাই হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড। মানে এরা কি করে, এরা কি হয় না সলিড স্টেটে এদের যেমন এক্সিস্টেন্স থাকে
লিকুইড স্টেটেও এদের সমান এক্সিস্টেন্স থাকে, এরাই হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড। এবারে যে বিষয়টা বলবো যে কমপ্লেক্স কম্পাউন্ড চিনবো কি করে, এটাই আজকের লাস্ট টপিক, যে কমপ্লেক্স কম্পাউন্ড আমরা কি করে জানবো যে কোনটা কমপ্লেক্স কম্পাউন্ড। কমপ্লেক্স কম্পাউন্ড আমরা জানবো কি করে, তাহলে ফর্ম or format to identification externally, format to identification externally আমরা কি করে জানবো কমপ্লেক্স কম্পাউন্ডটাকে আইডেন্টিফিকেশন করতে গেলে কিভাবে আমরা বুঝবো। তাহলে প্রথমে একটা আসি K4 FeCN তারপর 6 এটা। তো এই যে কম্পাউন্ডটা আমরা দেখতে পাচ্ছি, এই কম্পাউন্ডটা কিন্তু একটা কমপ্লেক্স কম্পাউন্ড। কিভাবে? কারণ হচ্ছে এখানে মনে রাখতে হবে কমপ্লেক্স কম্পাউন্ড লেখা হয় এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা থাকে এটা মূলত এটাকে মূলত বলা হয় কোঅর্ডিনেশন এন্টিটি। কোঅর্ডিনেশন এন্টিটি, কোঅর্ডিনেশন এন্টিটি বলে, মানে যে জটিল কমপ্লেক্সটা থাকে সেই জটিল কমপ্লেক্সটার মধ্যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে যৌগ বা এলিমেন্টটা থাকে সেটা হচ্ছে কোঅর্ডিনেশন এন্টিটি। ঠিক তার বাইরে যেটা থাকে এই যে এটাকে বলা হয় কাউন্টার আয়ন। কাউন্টার আয়ন মনে রাখতে হবে যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা থাকছে, যে মলিকিউলস গুলো থাকছে, যে এলিমেন্টস গুলো থাকছে সেগুলো কিন্তু ডিসলভ হবে না। এই থার্ড ব্র্যাকেটের মধ্যে থার্ড ব্র্যাকেট, এই থার্ড ব্র্যাকেট যেটা আমরা বলছি, থার্ড ব্র্যাকেটের মধ্যে যে এলিমেন্টস গুলো থাকবে সেগুলো কিন্তু কোনো রকম ভাবেই জলীয় দ্রবণে কিন্তু ডিসলভ হবে না। তাহলে আমরা লিখতে পারি যে নন ডিসলভেবল এলিমেন্ট আমরা বলতে পারি, মানে এরা কখনোই জলে কিন্তু জলীয় মাধ্যমে কিন্তু ডিসলভ হয় না, নন আয়োনাইজড বলা যায়। এবং আমরা যেটা বলছি কাউন্টার আয়ন, এই কাউন্টার আয়ন কিন্তু কোন ক্রমে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা কিন্তু ডিসলভ হতে পারে, কিন্তু থার্ড ব্র্যাকেটের মধ্যে যে এন্টিটিটা থাকবে বা থার্ড ব্র্যাকেটের মধ্যে যে এলিমেন্টস গুলো থাকবে ওগুলো কিন্তু কোঅর্ডিনেশন এন্টিটি, এবং ওই এলিমেন্টস গুলো কিন্তু কখনোই ডিসলভ হবে না। আচ্ছা, আর এই কাউন্টার আয়ন K4, মানে এটা এই যদি আমরা এই যে জটিল আয়নটাকে যদি আমরা যদি ভাঙি তাহলে কি করে ভাঙতে পারবো? মানে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে অক্সিডেশন নাম্বার অথবা বিভিন্ন পার্সপেক্টিভ বের করার ক্ষেত্রে ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমরা কিন্তু বের করতে পারি চার্জ ক্যালকুলেশন বা বিভিন্ন কোঅর্ডিনেশন নাম্বার। তো কি করে ভাঙবো এটাকে? তো এটাকে ভাঙা যাবে হচ্ছে 4K প্লাস FeCN হোল 6 4 মাইনাস। ঠিক এরকম ভাবে কিন্তু আমরা এই কোঅর্ডিনেশন যে কম্পাউন্ডটাকে আমরা ভাঙতে পারি। তাহলে আমরা যেটা বললাম যে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ব্যাপারটা যদি একটু জিস্টে বলি, তাহলে কোঅর্ডিনেশন কম্পাউন্ড বিভিন্ন ক্ষেত্রে অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি, মেডিকেল ফিল্ড, বিভিন্ন পার্সপেক্টিভে এই কোঅর্ডিনেশন কম্পাউন্ড হায়ার যে ব্রাঞ্চেসগুলো আছে কেমিস্ট্রি সেক্ষেত্রে আমরা এটা দেখতে পাই। আর অ্যান্টিড্রাগ ওখানেও আমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ধারণা পাবো। তাছাড়া যদি এই কোঅর্ডিনেশন কম্পাউন্ড জিনিসটা যদি আমরা জানতে চাই জিনিসটা কি, যে এরা কঠিন অবস্থাতে তো এদের অস্তিত্ব থাকবে স্বাধীনভাবে, জলীয় দ্রবণেও কিন্তু এরা সমরূপে নিজের অস্তিত্বটাকে প্রদর্শিত করবে, বিলীন হয়ে যাবে না। ফরম্যাট টু আইডেন্টিফিকেশন এক্সটার্নালি K4 FeCN তার হোল 6, এইটা হচ্ছে একটা রূপ আমরা বলতে পারি কোঅর্ডিনেশন এই কমপ্লেক্স কম্পাউন্ডের। এখানে K4টাকে বলা হয় কাউন্টার আয়ন। থার্ড ব্র্যাকেটের মধ্যে যে আইডেন্টিটিটা থাকে তাকে কোঅর্ডিনেশন আইডেন্টিটি বলে, এন্টিটি বলে। আর এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যে এন্টিটিটা থাকে সেটা নন ডিসলভ হয় না। এটাকে যদি আমি ভাঙি তাহলে ঠিক এরকম রূপ কিন্তু আমরা দেখতে পাই। এইটা হচ্ছে এটার, আমরা যদি এটাকে আরো বিশ্লেষণ করতে চাই আদার্স অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন, যেটা আমরা পরের ভিডিওতে অবশ্যই আনবো,
কোঅর্ডিনেশন নাম্বার, তো সেখানে আমরা ফার্দার আলোচনা করবো। তো এই আজকের যে বিষয় আলোচনা এইটুকুই। ধন্যবাদ।